মানুষের মতো মানুষ হবে, এটাই ছিল তোমার স্বর্গীয় পিতার একমাত্র ইচ্ছে। প্রত্যেক পিতামাতাই চায় তার সন্তান কাছে থাকুক, অথচ আমি তোমাকে চোখের আড়াল করছি। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, প্রতিটি দিন কেটেছে তোমাকে সেবা যত্ন করে, প্রতিটি রাত কেটেছে তোমাকে ভেবে ভেবে। এখন তুমি চলে গেলে আমি সব বুঝি। তোমাকে ছেড়ে যেতে আমার কি মন চায়, কিন্তু শুনলে তো মার কথা। উনি তোমার ভালো চান, আমি কি চাই না? কিন্তু কিন্তু মন যে মানে না, তা বেদনা সহ্য করব। কিন্তু কিন্তু বিদেশে যে আমাকে ভুলে যাবে না তো? আমি মাঝে মাঝে ভুল করি বটে, কিন্তু যে আমার ভুল ভাঙিয়ে দেয় তাকে ভুলে যাব, এত বড় ভুল মন আমার নয়। সোহেল, ডেকেছেন বেগম সাহেবা? হ্যাঁ করিম মিয়া, আমি ভাবতেও পারিনি আশা যে সোহেলকে সেবা যত্ন করছে তাতে তোমার স্বার্থ লুকিয়ে আছে। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। নির্দোষ হবার নাটক করো না করিম মিয়া। আমার সম্পত্তির লোভে তুমি আশাকে সোহেলের পিছনে লেলিয়ে দিয়েছো। আপনি কি বলছেন বেগম সাহেবা? আপনার খাওয়া নিমক আমার প্রতিটি রক্তবিন্দুতে আছে। আমি এত বড় বেইমানি করতে পারি? বিশ্বাস না হয় জিজ্ঞেস করো তোমার মেয়েকে। চুপ করে আছিস কেন মা? বল, বলে দে সব মিথ্যে। এই তোর গরিব বাবার ইজ্জতের প্রশ্ন। দেখলে করিম মিয়া, ওর নীরব থাকাই প্রমাণ করে আমার কথা কতখানি সত্যি। বা মনে হয় চাঁদ ধরতে চায়। অবশ্য কুড়িয়ে পাওয়া মেয়ের কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। বেগম সাহেবা, রক্তের রং সবার এক, আর আপনি যে কথা বলছেন একমাত্র আল্লাহ জানেন আমার আশার কি বংশ। তবু আপনি যখন আমার মাঝে দোষ পেয়েছেন, আর এক মুহূর্ত এখানে নয়, আমি আপনাকে কথা দিচ্ছি বেগম সাহেব, আমার মেয়ের ছায়া ছোট সাহেবের উপর পড়বে না। ভুল ত্রুটি মাফ করবেন বেগম সাহেবা, মাফ করবেন। মা, বাবা, মারে কাঁদিস নে মা। চোখের পানি যে গরিবের একমাত্র পুঁজি, তাই যদি খরচ করে ফেলিস তাহলে আর তোর থাকবে কি? বাবা, আমি ছোটবেলা থেকে তোমার উপর বোঝা হয়ে আছি। না তার চেয়ে তুমি যদি সে সময় আমাকে মরে যেতে দিতে না রে না, ভালো হতো বাবা, ভালো হতো। মা, তুই যে আমার প্রতি, যত ঝড় তুফান আসুক আমি তোকে বুকের আড়াল করে রাখবো মা। চল মা, চল, এখান থেকে অনেক দূরে। বাবা, বাবা, এই বুড়ো বয়সে তুমি আমাকে নিয়ে কোথায় যাবে? চিন্তা করিস না মা, আমি যে মালি, কত মরা গাছে ফুল ফুটালাম,
আর দুজনের দুবেলা হাত জুটাতে পারবো না? খুব পারবো। চল মা, এখানে আর এক মুহূর্ত না, চল। না না, আল্লাহ তো নিতে হতে পারে না। আমার বাবাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। যত যাত্রী বেঁচে আছে সবাই এখানেই আছে, আর বাকি যাত্রীরা নদীর প্রবল স্রোতে ভেসে গেছে। থেকে যার যায় ছিলাম, সেই যখন নেই তখন আর বেঁচে থেকে কি লাভ? এমন কথা বলে না। জীবনের সকল সুখ যখন হারিয়ে যায় তখন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা উচিত। মানব সেবায় মনের শান্তি খুঁজে পাওয়া যায়। আমার বাবা কোথায় গেল? তুমি আমার সঙ্গে আমার ক্লিনিকে চলো, সেখানে নার্সের কাজ শিখে রোগীর সেবা করবে। সেবার মাঝে তুমি তোমার হারিয়ে যাওয়া সবাইকে পাবে। আর শোনো, যা মালপত্র পাওয়া গেছে সব এখানেই আছে। এতে তোমার যদি কিছু থাকে তাহলে সঙ্গে নিয়ে নাও। আশা, 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 আশা। ও আমার আশা রে, আমার আশা মা। সাহেব, সাহেব, আমি সব তাবু দেখলাম, কিন্তু আমার আশা যে কোথাও নেই। চাচা মিয়া, এখানে আসা সব যাত্রীর নাম তো আমরা আর জানি না। অনেকে প্রাথমিক চিকিৎসা পর চলে গেছে, অনেকে আবার নদীর প্রবল স্রোতে ভেসে গেছে। এখনো সব লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। হে খোদা, জীবনের এই শেষ দিনগুলোতে না জানি তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ। চাচা মিয়া, সাহেব, এখানে রাখা অনেক যাত্রীর মাল আছে, আপনার যদি কিছু থেকে থাকে তাহলে নিয়ে যান। দেখুন তো ওনার কিছু আছে নাকি, তাহলে দিয়ে দিন। কিছু নাকি চাচা মিয়া? হ্যাঁ সাহেব, আব্দুল ধর। মা, মা, এই যে মা। কি রে, বান্ধবীদের বাড়ি বেড়ানো হলো? হ্যাঁ মা, দুদিন যে মজা করলাম না। আচ্ছা মা, আশা আপার ঘরে তালা কেন? করিম মিয়া চাকরি ছেড়ে চলে গেছে। কেন? সে নিজেই বলল বুড়ো হয়ে গেছে, আর কাজ করতে পারবে না। গ্রামে গিয়ে একটা ভালো পাত্র দেখে আশার বিয়ে দিয়ে গ্রামেই থাকবে। না মা, এ আমি বিশ্বাস করি না। আমি জানি আশা ভাইয়াকে ভালোবাসে। আমার বিশ্বাস আশা কাউকে বিয়ে করতে পারে না। যা সত্যি তাই বলেছি, বিশ্বাস করা না করা তোর ইচ্ছে। বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি সাহেব। আমি মালির কাজ খুব ভালো জানি। আমাকে যদি একটা চাকরি দেন তাহলে বুড়ো বয়সে আমার একটা আশ্রয় হয়ে যায়। এ দুনিয়া আমার আর কেউ নেই সাহেব। আরে ভাই, যার বাগানই শুকিয়ে গেছে তার মালির কি প্রয়োজন? বাগান তো আমারও শুকিয়ে গেছে সাহেব, রয়ে গেছে শুধু হারানো ফুলের স্মৃতি।
কাজ দিয়ে দিন না, বেচারাকে বড় দুঃখী মনে হয়। কি নাম আপনার? করিম মিয়া সাহেব। ঠিক আছে, আপনি আজ থেকে কাজ শুরু করুন। বড় মেহরবানি সাহেব, বড় মেহরবানি। মেহরবানি বেগম সাহেবা। এ কি, কোথায় যায় হচ্ছে? অন্য কোথাও, এখানে বোর হয়ে গেছে। দূরে কোথাও বেড়াতে যাবে? আগে বলবে না? বলো তো, আমি কখন রেডি হই? তোর যাবার কোনো প্রয়োজন নেই। তার মানে সোজা যে পরিমাণ সোনা দানা এনেছিলি তা তো শেষ, এখন আর তোকে নিয়ে কি লাভ? এ কি বলছো? তুমি আমাকে বিয়ে করেছো এবং এও জানো যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কিন্তু আমি যে পিতা হতে চাই না। তোর আর আমার বিয়ের প্রমাণ কি আছে? কোনো সাক্ষী? তুমি আমাকে ধোঁকা দিতে চাও? ধোঁকা নয়, আমি তোকে মুক্তি দিতে চাই। আমার উপর এমন জুলুম তুমি করো না ইসলাম। তুমি ছেড়ে গেলে আমি কোথায় যাব, কি করব? আমার পিতা মাতার কাছে মুখ দেখানোর যোগ্যতা যে আমার নেই। তোর যদি আশ্রয়ের দরকার হয় তাহলে এই শহরে অনেক জায়গা আছে যেগুলোর দরজা তোর মতো মেয়ের জন্য সবসময় খোলা থাকে। ইসলাম, ইসলাম, আমাকে ছেড়ে যেও না। তোর ভাষণ শোনার মতো সময় আমার নেই। যা ভাগ। ইসলাম, ইসলাম, আমি দেখছি। কোন মুখে এ বাড়িতে এসছিস? এ বাড়িতে পা রাখার আগে তোর মৃত্যু হলো না কেন? বাবা, ও আমাকে ধোঁকা দিয়েছে। তা তো আমি আগে থেকে জানতাম। তুই সমাজের কাছে আমাকে ছোট করেছিস, আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছিস। আর কি সর্বনাশ করতে চাস? চলে যা, চলে যা এখান থেকে। এ কি করছেন সাহেব? করিম মিয়া, আমার ঘরের মর্যাদাকে পায়ে দোলে চলে যাওয়া এই কলঙ্কিনীকে কিছুতেই এ বাড়িতে স্থান দিতে পারবো না। সাহেব, তুফান এলে পাখিরা ডাল ছেড়ে চলে যায় ঠিকই, কিন্তু তুফান থেমে গেলে পাখিরা ডালে ফিরে আসে। গাছ তখন তাদের ফিরিয়ে দেয় না সাহেব। আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি, আপন সন্তানের প্রতি এত নিষ্ঠুর হবেন না সাহেব, এত নিষ্ঠুর হবেন না সাহেব। মা,
আপা ডেকেছেন? হ্যাঁ, তোমার একটা গুড নিউজ আছে। অল্প দিনে তুমি যে পারফরমেন্স শো করেছো তাতে তোমার প্রমোশন হয়ে গেল। এসব হয়েছে আপনার চেষ্টায়। ভালো কথা। এই ক্লিনিকের পাশে আমার একটা বাড়ি আছে, তার দোতলা খালি হয়েছে। এখন থেকে তুমি ওখানেই থাকবে। ইয়ে, কিন্তু আপা এত ভাড়া। ভাড়া তোমাকে দিতে হবে না, তুমি থাকলে বরঞ্চ আমারই লাভ। বাড়িটা দেখাশোনা হবে। হ্যালো, সালমা ক্লিনিক থেকে জি আছেন আপা? হ্যালো, ডাক্তার সালমা বলছি। ও আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিদেশ থেকে ডিগ্রি টিগ্রি নিয়ে এসে তো দেখাই করলি না। এখন কি নাম ধরে ডাকবো না ডাক্তার সালমা বলে ডাকবো? আন্টি, আপনি আমার মায়ের বান্ধবী, তার মানে আপনি মায়ের মতন, সুতরাং আমাকে নাম ধরেই ডাকবেন। আচ্ছা আচ্ছা, তার তো শরীর কেমন? অবশ্য ডাক্তার যখন শরীর ভালো থাকারই কথা। তো আপনার শরীর কেমন আছে? না রে, খুব একটা ভালো যাচ্ছে না, বুড়ো হয়েছি তো। আন্টি, কোনো রকম অসুবিধা ফিল করলে এখানে চলে আসবেন, বেশি দূর তো নয়, মাত্র 10-12 মাইলের রাস্তা। আসবো আসবো, তা তুই একবার আয় না, কত বছর তোকে দেখি না। সময় পাই না আন্টি। ম্যাডাম, ঠিক আছে, আসবো, রাখি, খুদা হাফেজ। ম্যাডাম আপনার গাড়ি এসেছে। যাও, আসছি। আশা, আমি একটা জরুরি কাজে মির্জাপুর যাচ্ছি, কাল সকালে ফিরবো, তুমি এদিকটা সামলে নিও। হুম? ওগো, শুনেছ? কি হয়েছে? তুমি তাড়াতাড়ি গাড়ি বের করো, রিতাকে এক্ষুনি ক্লিনিকে নিয়ে যেতে হবে। ক্লিনিকে? হ্যাঁ। আয় মা, আয়, আমাকে ধর। চল, আস্তে। এসে গেছে মা, আর একটু কষ্ট কর। সিস্টার, প্লিজ সিস্টার, আমার মেয়ে। কোনো অসুবিধা নেই, ভেতরে আসুন। ডাক্তার সাহেব কোথায়? ডাক্তার তো নেই, মির্জাপুর গেছেন। তাহলে আপনারা জন্য হাসপাতালে যাবেন সেই সময় তো নেই। তাই তো। কোনো চিন্তা করবেন না, আপনি অফিস রুমে যান, আমি ওনাকে লেবার রুমে নিয়ে যাচ্ছি। আসুন। আপনার নাম? হ্যাঁ, শফিক চৌধুরী। যার ডেলিভারি হবে সে? সে আমার মেয়ে, নাম? রেহানা। স্বামীর নাম? শাহেদ আহমেদ। ঠিকানা? 48 মালিবাগ। ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা। কি ব্যাপার? ছেলে হয়েছে, ও, ভেতরে কে আছে? শুধু রিতা। ও, আচ্ছা বাচ্চাকে নার্স গোসল করতে নিয়ে গেছে। আচ্ছা, এই সুযোগে রীতাকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলো। কিন্তু আহা, সময় নেই, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে। মা, আমার সন্তান কোথায়? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তোর গর্ভে মৃত সন্তান হয়েছিল। বিশ্বাস করি না। খোদা আমাদের সম্মান বাঁচানোর জন্য এসব করেছেন। চল মা, শিগগির চল, এখানে থেকে আর কি লাভ? চল বলছি, কথা বাড়াস না রিতা, চল চল। চলো, চল না। বাবা, আমার সন্তান। মা, চল 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 চল। চল। দেরি করিস না। এই শিল্পী, এরা সবাই কোথায় গেল? কেন ভিতরে নেই? না তো। কেমন শাহেদ সাহেব থাকেন এখানে? হ্যাঁ থাকেন, উপর তলায়। থ্যাংক ইউ। আজ আমি ক্রিমিনালকে ধরবই। ক্রিমিনাল। শাহেদ সাহেব আছেন? হ্যাঁ আছেন। ডাকেন। ডাকছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম একদিন না একদিন আমার দুয়ারে আপনার পায়ের ধুলো দিবেন, কারণ আমি একজন সমাজ সেবক। জেল খেটে আমি হব আরো মহা সমাজ সেবক। মাই ডাবল ওয়াইফস, ইয়েস ডার্লিং। তোমরা মহল্লাবাসীকে জানিয়ে দাও তাদের নেতাকে অ্যারেস্ট করেছে, তারা যেন মিছিল করে জেলখানায় আসে, আরো যেন সাথে ফুলের মালাও থাকে। ও প্লিজ অ্যারেস্ট করুন, কিন্তু মারতে পারবেন না। প্লিজ অ্যারেস্ট করুন। স্যার, লাঠি দিন স্যার। প্লিজ অ্যারেস্ট করুন, প্লিজ। আমি তো এসেছি আপনাকে অন্য কেসে অ্যারেস্ট করবার জন্য। অন্য কেস? হ্যাঁ। এটা আবার কিরকম কেস? সালমা ক্লিনিকে আপনার ওয়াইফ হ্যাঁ। একটা বাচ্চা ফেলে রেখে এসেছে। কি আমি বাচ্চা ফেলে এসেছি? Yes! বলে কি? আমি তো তাই বলি, আমরা তো ফ্যামিলি প্ল্যানিং করি। সমাজ সেবক, সমাজ সেবক। বড় বউ নিশ্চয় অন্য কোথায়? হ্যাঁ, নিশ্চয় অন্য কোথাও গোপনে বিয়ে করে এসব ঘটিয়েছে। ধর। হ্যাঁ। আচ্ছা, Please, help me, help me! বাচ্চাটা ভেঙে ফেলেছে। আমি কি করি? Please help me, বাঁচাও! বাঁচাও! বিশ্বাস কর। আমি তো বলি না, আমি বিয়ে করি। আচ্ছা, ঠিক আছে। শয়তানের হাড্ডি, শয়তানের পাতি শালা। একদম দোষ সাহেব, আমার সংসারে কি বলে আপনি ভেজাল লাগিয়ে দিয়েছেন? দত্তরি সাহেব, ভেজাল লাগিয়ে আমার জায়গা পান না। আপনি কোন সাহেব চাপতে চান? শাহেদ আহমেদ। ও শিরে, আমি তো সাহেব চৌধুরী পাটোয়ারি। পাটোয়ারি? ওহো, আপনারে নিশ্চয় কেউ ভুল ঠিকানা দিছে। I think it's a wrong information. Ah. Oh, sorry, mister. Sorry. Oh, okay. Okay. ম্যাডাম, রেজিস্ট্রিতে লেখা ঠিকানা মোতাবেক আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু ঠিকানা ভুল। ও নামে কোনো লোক ওখানে থাকে না। চিটিং কেস, আন্ডারস্ট্যান্ড? ইট ইজ এ চিটিং কেস। কিন্তু এই শিশুর এখন কি হবে? একটি মাত্র উপায় আছে, কোন এতিমখানায় পাঠিয়ে দিন। না না, এমন কাজ করবেন না। এই শিশুকে আমি পালবো। কিন্তু আশা, এর পরিণাম তুমি জানো? তোমার চরিত্রে কলঙ্ক লাগতে পারে। আপা, একদিন এই শিশুটির মতো আমিও এতিম ছিলাম। এক মহাপুরুষ আমাকে এতিমখানায় না দিয়ে নিজেই লালন পালন করেছিলেন, কিন্তু তিনি আজ এই দুনিয়াতে নেই। আমার সেই ঋণ শোধ করতে আমি এই শিশুকে নিজের সন্তানের মতো লালন পালন করব। বেশ, যেমন তোমার ইচ্ছে। ঠিক আছে বোন, এই শিশু তোমার কাছেই থাক। আমি ওর ক্রিমিনাল ফাদারকে খুঁজে বের করবই। আমার নাম সার্জেন্ট হিরো দাস পাল। না মা, না, আশা অন্য কাউকে বিয়ে করতে পারে না। আমার মনে কথা মানতে রাজি নয়। সোহেল, তোর মনে কথা মানে কি মানে না তা দিয়ে সত্য বদলে যাবে না। রাখি, তুই কি মনে করিস আশা বিয়ে করেছে? রাখি, আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না, আমি এবারে কিচ্ছু জানি না। তোমরা যাই মনে করো, আমার বিশ্বাস আশা এমন কাজ করতে পারে না। আমি অবুঝ নই। পুতুল খেলা মনে করে সবকিছু ভুলে যাব। আমি আশাকে খুঁজবো।
মেয়ে বাচ্চা, মা যা বলেছিল সব তাহলে ঠিক। এই কি হয়েছে আপনার? তোমার মতো ছলনাময় ফাঁদে পড়লে এমন হয় স্বাভাবিক। আমি আপনার সঙ্গে কোনো ছলনা করিনি। সামনে জ্বলন্ত প্রমাণ রেখো বলতে ছলনা করিনি। কি আপনি ভুল বলছেন? ও ও আমার। চুপ করো, তোমার মুখ থেকে কিছু শুনতে চাই না। বলো বাবা, কে উনি? কি হন তোমার? মা, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে সব খুলে বলছি। আমার জীবনের 5টি বছর নষ্ট করেছি তোমাকে খুঁজতে যে, আর এক মুহূর্ত নয়। তোমার আসল রূপ আমার জানা হয়ে গেছে। এখন তুমি নিজের সন্তানকে অস্বীকার যেতে চাইবে? শুনুন, দয়া করে আমার কথা শুনুন। তোমার অনেক কথাই তো শুনেছি, কিন্তু আর নয়। শুনে রাখো, এই সোহেল চৌধুরী ভালোবেসে ভুলে গিয়েছিল তুমি একটা মালিনী মেয়ে। সমস্ত বিশ্বাস তোমাকে দিয়ে ভুলে গিয়েছিল নিজের বংশ মর্যাদা, কিন্তু আর নয়। না না, আমার উপর দয়া করুন, আমাকে ভুল বুঝে আপনি চলে যেন না। শুনুন, মা, উনি তোমাকে বকলেন কেন? উনি যে আমাকে ভীষণ ভালোবাসেন বাবা, তাই বকলেন। কেঁদো না মা, কেঁদো না। মা, তুমি কি এত চিন্তা করো? চিন্তা ছাড়া আমার আর কি আছে? অমন কথা বলো না মা। মারে, সব পিতামাতাই চায় তার সন্তানের সন্তান দেখে যেতে, কিন্তু সোহেলের সংসার দেখে যাওয়া বোধহয় আমার ভাগ্যে নেই। দেখতে দেখতে 4-5 বছর চলে গেল, কত ঘর থেকে প্রস্তাব এলো, কিন্তু সোহেল বিয়ে করতে রাজি হলো না। মা, আমি বিয়ে করতে রাজি আছি মা। বইনে গত 4-5 বছর যাবৎ 2 ডজন বিয়ের প্রস্তাব আনলাম, মগর আপনারা তো জানা বেটা মায়ের ইয়েস করা পারলেন না। মগর এইবার যে বিয়ের প্রস্তাবটা আনছি না, এটা যদি আচ্ছারা করেন পস্তাইবেন। হ্যাঁ, 5 বছর ধরে তুমি তো কম চেষ্টা করছো না, কিন্তু কি করব বলো, মেয়েটার যে কি হলো। মিয়া ভাই, বুঝছি আপনি তকলিফে আছেন, মগর ওকে কথা মিয়া ভাই, মাই এখন মহব্বত বোধ করেনি কন্যা, ওই নিয়ে ওকে টার্গেট লাগাই। না 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 না, ওসব কিছু না, আসলে খুব আদরের মেয়ে তো, তাই আমাদের মায়া ছেড়ে কারো ঘরে যেতে চায় না। কথাটা সুন্দর, মগর পছন্দ হলো না। বইনে মাইয়াকে জোয়ান হইলে বাপের বাড়ি ছাড়নি লাগে, আর আমি যে ঘরে কথা কইবার আইছি ওই ঘরে তো সুখ শান্তির অবিলিকা। কুটিপতি ঘরের একমাত্র পোলা, নাম সোহেল চৌধুরী, ইঞ্জিনিয়ারিং পাস করছে বিদেশে, চরিত্র ভালো, ওগা মা ওগা বই ওগা পোলা, এই তো 3 জনের রাজত্ব। মাইয়া আপনার রানীর মতো থাকবো। হ্যাঁ হ্যাঁ, সম্বন্ধ তো চমৎকার। ঠিক আছে, তুমি ছেলে পক্ষকে জানিয়ে দাও, আমরা এই বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। এই যে করিম মিয়া, শুনলে তো, আমার রিতার বিয়ে সম্বন্ধে এসছে। হ্যাঁ হ্যাঁ, খুব খুশির খবর সাহেব। করিম মিয়া, তোমার চোখে পানি? না না, এমনি সাহেব, এমনি। কামলো কে লেগে? ওর হারিয়ে যাওয়া মেয়ের কথা মনে পড়েছে হয়তো। ও জগা, আপনারা তো বিয়ের ব্যাপারে এজ কইলেন, আপনাকে মায়া নো করবো না তো? আরে না না, আমি ওকে রাজি করাবই। না মা, আমি কতবার বলেছি এ অসম্ভব, এ হতে পারে না, আমি মিথ্যের আশ্রয় নিতে পারবো না। কিন্তু মা, একটি ভুল তো খোদাও মাফ করে দেন। না মা, ভুল নয়, আমি পাপ করেছি, এই পাপ নিয়ে আমি কারো বধূ হতে পারবো না। মা আমার, অতীতের কথা ভেবে কেউ কি ভবিষ্যৎ নষ্ট করে? কিন্তু বাবা, অতীত জানিও তো আমাকে বিয়ে দিতে পারো, কেন একটি অন্যায়কে ঢাকতে গিয়ে আরেকটি অন্যায় করছো? নীতি আদর্শ এসব তোর মুখে সাজে না।
যে পাপ তুই করেছিস সে পাপের কথা জেনে কোনো ভালো বংশ তোকে গ্রহণ করবে না। তার উপর আমি চাই না এই কলঙ্ক নিয়ে কেউ হাসি ঠাট্টা করুক। সবার সামনে আমার মান সম্মান দুই সাথ হোক। রাজিয়া, মেয়েকে জানিয়ে দাও এ বিয়েতে যদি সে রাজি না হয় তাহলে সে আমার মরা মুখ দেখবে। বাবা, বাবা, ঠিক আছে মা, তোমাদের কথাই থাকবে। হ্যালো, ডাক্তার সালমা বলছি। না, কিছু করছি না, একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম। ইমার্জেন্সি অপারেশন করতে হবে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আশা, সন্ধ্যায় আমার এক কাজিনের বিয়ে, কিন্তু এখনই আমাকে একটা ইমার্জেন্সি অপারেশনে যেতে হবে। তুমি এক কাজ করো, এই প্রেজেন্টেশনটা লেডিস ক্লাবে দিয়ে এসো। আজকালকে বিয়ে শাদী আর বাড়িতে হয় না, সব ক্লাবে হচ্ছে। চাচা, আপনি যাবেন না? না বাবা, আমার শরীরটা ভালো যাচ্ছে না, তুমি যাও। ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আসবার সময় ওষুধ নিয়ে আসবো। ঠিক আছে, যাও বাবা। আশাবা, তুমি? আমি ডক্টর সালমার তরফ থেকে এই উপহার দিতে এসেছি। ইমার্জেন্সি অপারেশনের জন্য তিনি আসতে পারলেন না বলে ক্ষমা চেয়েছেন। আপনাদের এই বিয়ের শুভ দিনে আপনাদের জন্য দোয়া করেছেন এবং আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আশাবা, আশাবা শোনো, ওর সাথে আমার অনেক কথা আছে। আজকের এই খুশির দিনে কথা বলে কেন সময় নষ্ট করবে ভাই? আমার অনেক কাজ। আসুন। ভেতরে আসুন। এত রাতে আপনারা? মা, তৃষ্ণার্ত পথিককে পানির কাছে আসতেই হয়, আর মূর্খকে জ্ঞানীর কাছে মাথা নত করতেই হয়। মা, বিয়ের অনুষ্ঠানে তুমি আমাদের সম্মান রক্ষা করেছো। তোমার এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না মা। আমি তোমাকে মেয়ের মতো জেনে আমার রিতার সুখের ভিক্ষি চাইতে এসেছি,
তুমি তার অতীত জানো, এখন তার ভবিষ্যৎ তোমার হাতে মা। তুমি তো সর্বনাশ করো না। অনেক বছর আগে একটি সন্তান হারাবার যন্ত্রণায় আমি জ্বলে পড়ে ছাই হয়েছি মা। এই বুড়ো বয়সে আমার রিতার কোনো সর্বনাশ আমি সইতে পারবো না। আমার মেয়ের সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি মা। নাও মা, এটা রাখো। কি আছে এতে? 50,000 টাকা। আমার মুখ বন্ধ রাখার জন্য আপনাদের কোনো মূল্যই দিতে হবে না। আশা নিরাশার দোলাই তুলতে তুলতে আমি 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 ভীষণ ক্লান্ত। কারো সংসার ভাঙার মতো ক্ষমতা আমার নেই। মারে, আমরা তোমাকে দোয়া করার মতো যোগ্য নই, তবু খোদার কাছে আজ হতে শুধু এইটুকুই চাইবো, তুমি যেন তোমাকে সুখী করেন। আর সুখ নয়, বলুন আল্লাহ যেন আমাকে দুঃখ সেবার শক্তি দেন। একটা কথা জিজ্ঞেস করবো মা, রিতার ছেলের কি করলে দেখবেন? হ্যাঁ, আসুন। নানু, কলঙ্ক ভেবে একদিন অস্বীকার করেছিলেন, কিন্তু ও আজ আমার জীবনের অলংকার, আমার বেঁচে থাকার উৎসাহ। ওর ভরণ পোষণের জন্য এই টাকাটা তোমাকে রাখতেই হবে। ওর বেঁচে থাকার জন্য টাকার চেয়ে মায়া মমতে বেশি প্রয়োজন, তা আমার কাছেই আছে। আসি আসি। এ কি করছেন বোন? বিশ্বাস করুন বোন, আমার স্বামীকে অন্ধকারে রেখে এ বিয়ে আমি করতে চাইনি। আমার নষ্ট হয়ে যাওয়া জীবন দিয়ে আমি কারো জীবন নষ্ট করতে চাইনি, কিন্তু বংশ মর্যাদার দোহাই দিয়ে আমার মা বাবা আমাকে দিয়ে অন্যায় করিয়েছে। বোন, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। কাল আপনার মা বাবা এসেছিলেন, আমি তাদের কথা দিয়েছি। আমি দোয়া করি আপনার বিবাহিত জীবন সুন্দর হোক, সুখের হোক। আপা, মামুনি, কি ঘুম ভাঙলো? হ্যাঁ, বলে নাও। তাড়াতাড়ি টুথব্রাশ করে নাও, আমি তোমার দুধ আর নাস্তা দিচ্ছি। আপনার ছেলে? হ্যাঁ, সন্তান আমার, আর গর্ভে ধরেছেন আপনি। কিন্তু কিন্তু আমাকে যে বলেছে আমার মৃত সন্তান হয়েছিল। মেয়ের এবং বংশের কালিমা ঢাকার জন্য পিতা মাতাকে কখনো কখনো নিষ্ঠুর হতে হয় বোন। আপনি কে? আমি আমি তো বাবা, উনি তোমার আন্টি হন। ও আন্টি, হ্যাঁ বাবা, আমি তো আন্টি। আমার
মামাকে আমি বলে রাখছি 5 বছরের মধ্যে এই জায়গাটা সিঙ্গাপুরের চেয়ে অনেক সুন্দর হয়ে যাবে। আচ্ছা এই রাখি, দেখো দেখো মা অনেক সুন্দর। দেখো দেখো ওই লোকটা মাছ ধরলো। মা মা কি হয়েছে? মা মা রাখি, ভাইয়াকে ফোন করো। মার শরীর এখন কেমন? এই মুহূর্তে তার অবস্থা একটু আশঙ্কাজনক। প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তার দেখাশোনার দায়িত্ব হাসপাতালের সবচেয়ে যোগ্য নার্স আশার উপর ন্যস্ত করেছে। আপনি যা ভালো মনে করেন। আশা, ড্রপটা একটু কমিয়ে দাও। রিপোর্টে কিছু পেয়েছেন আপা? হার্টের কোনো অসুবিধা হয়নি, শুধু ব্লাড প্রেশার কম হয়ে যাওয়ায় অজ্ঞান হয়েছেন। তবে ওষুধ দেয়া হয়েছে, 2-3 ঘন্টায় জ্ঞান ফিরে আসবে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আশা, তোমার এখানে থাকা বিশেষ জরুরি। আবার চিঙ্কু তোমার জন্য অস্থির হচ্ছে। এক কাজ করো, তুমি ওকে খাইয়ে ফিরে এসো। বাসায় যেতে হবে না, আমি জব্বার মেয়েকে বলে এসেছি, সে চিঙ্কুকে খাওয়াবে। আমি জানি চিঙ্কু তোমাকে ছাড়া খাবে না। ইয়ে, আপনারা চিঙ্কুর জন্য চিন্তা করবেন না, আমি ওকে খাওয়াবো। রীতা, তুমি যাবে কেন? আশা আপা আমার শাশুড়ির জন্য এত কষ্ট করছেন, আর তার ছেলে দেখাশোনা করলে ক্ষতি কি? যাই ভাই, তোমার বাসায় যাই। দাদু খেয়ে নাও, দাদু রাগ করে না, খাও। খাবো না খাবো না খাবো না। না খেলে যে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। নকি সোনা, দুধ ভাতটা খেয়ে নাও। 100 বার বলেছি আমি আমার মাকে ছাড়া খাবো না। যাও আমার মাকে ডেকে নিয়ে এসো। মাই তো আমাকে পাঠিয়েছে। তাহলে তুমি খাও, আমি খাবো না। আমাদের চিঙ্কু ভালো, এমন করে না। এই জব্বার মিয়া গেলে এখান থেকে, না হলে দেবো কুম্পু মেরে। কি হয়েছে চিঙ্কু, এমন করছো কেন? দেখুন না, সে কখন ধরে ঘুরাচ্ছে, খেতেই চায় না। আমাকে দিন, আপনি যান। চলো বাবা, আমি তোমাকে খাওয়াবো। না আন্টি, আমি মাকে ছাড়া খাবো না। কেন? আমার মা আমাকে রোজ গান গিয়ে গিয়ে খাওয়ায়। আচ্ছা, তাহলে আমিও তোমাকে গান গেয়ে গেয়ে খাবো, ঠিক আছে? সত্যি? তাহলে গাও। আগে খাও। আগে গাও। আগে খাও। আগে গাও। আগে খাও। ঠিক আছে ঠিক আছে, খাবো খাবো। সোহেল, আন্টির শরীর সম্পূর্ণ সুস্থ, তোমার যখন ইচ্ছে নিয়ে যেতে পারো। থ্যাংক ইউ আপা। আপনার যত কৃতজ্ঞতা স্বীকার করি তবুও কম হবে। কৃতজ্ঞতা যদি জানাতে চাও তাহলে আমাকে নয়, আশাকে দিও। কারণ আমার ওষুধের চেয়ে তার সেবাই বেশি কাজ করেছে। একটি মেয়ে মায়ের যেমন যত্ন নেয়, ঠিক সেইভাবে রাত দিন কঠোর পরিশ্রম করে তোমার মাকে সে সেবা করেছে। একটা কথা জিজ্ঞেস করি? ও শিওর। এতদিন রীতা আশার ছেলের দেখাশোনা করত, কিন্তু কখনো তার স্বামীকে দেখলাম না। সে কোথায়? আরে পাগল, সে তো বিয়েই করেনি। বিয়ে করেনি? তাহলে ওই ছেলে? ছেলে? ও, চিঙ্কু, সে তো ওর ছেলে না। এক মেয়ে অবৈধ সন্তান জন্ম দিয়ে পালায়, তারপর আশা সেই শিশুকে লালন পালন করে। অন্যের পাপের বীজ থেকে সে পবিত্র ফুল ফোটায়। আশার এই মানবতা সত্যি আদর্শনীয়। আরে কি হলো, তুমি অমন করছো কেন? না, কিছু না। রীতা, তুমি মার কাছে থেকো,
আমি আসছি। আচ্ছা। আপনি আপনি এখানে? হ্যাঁ, পাপীর পা একদিন না একদিন মসজিদে যেতে বাধ্য হয়, ঠিক তেমনি আমিও তোমার কাছে এসেছি আশা। 5টি বছর খুঁজে খুঁজে যখন তোমাকে পেলাম, তখন 5টি মিনিট অপেক্ষা করে কেন যে তোমার কথা শুনলাম না। সেদিন যদি তোমার কথা শুনতাম, তাহলে আজ দুজনার মধ্যে এত দূরত্ব হতো না আশা। তাতে আপনার কি দোষ? দুঃখ যে ছোটবেলা থেকে ছায়ার মতো আমার পেছনে লেগে আছে। আশা, একটি ছোট্ট ভুলের জন্য আমি আমাদের জীবনের সাজানো স্বপ্নকে ভেঙে দিলাম। আমাকে ক্ষমা করে দিও আশা, আমাকে ক্ষমা করে দিও। অতীতের কথাগুলো ভুলে যান। ওই কথাগুলো মনে রাখলে আপনি রীতার প্রতি অন্যায় করবেন। এখন আপনার একমাত্র দায়িত্ব আপনার স্ত্রীকে সুখী করা। আশা, আমি অপরাধী, আর সেই অনুশোচনায় সারাটা জীবন যন্ত্রণার আগুনে পুড়ে মরব। এমন কথা বলবেন না। কতগুলো কবিতা এমন হয় যা লেখার আগেই মুছে যায়, আর কতগুলো কলি এমন হয় যা ফোটার আগেই ঝরে যায়। আমি সেই মুছে যাওয়া কবিতা আর ঝরে যাওয়া ফুল। আশা, আপনাকে একটা কথা বলি, কথাটা রাখবেন কি? বলো। আপনি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকেন, তবে সেই প্রেমের কসম দিয়ে বলছি, আপনি আর এখানে আসবেন না। আমি চাই না আপনার স্ত্রীর প্রতি আপনি কোনো অবিচার করুন। করিম চাচা কেমন আছেন? উনি এই দুনিয়ায় আর নেই। করিম মিয়া, ডাক্তার বলেছেন আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, চিন্তা করার কিচ্ছু নেই। না সাহেব, মিথ্যে সান্ত্বনা দিয়ে কোনো লাভ হবে না। আমি আমার মৃত্যু স্পষ্ট দেখতে পাচ্ছি। না করিম মিয়া, না। আমি চাকর হয়ে আপনাকে একটা কাজ করতে বললে আপনি মনে কষ্ট পাবেন না তো সাহেব? না না না, কষ্ট পাবো কেন? বলুন কি কাজ? ওই সামনের ট্রাঙ্কে আমার মেয়ে আশার দুটো ছবি আছে। ও তো আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এই বিদায় মুহূর্তে ওর কথা খুব বেশি মনে পড়ছে সাহেব। সাহেব, ওই ছবি দুটো দেখলে আমি শান্তিতে বলতে পারতাম। এমন কথা বলবেন না করিম মিয়া, আমি এক্ষুনি আনছি। এই যে আমাদের মিতার ছবি। মিতা, আমার মিতা, ওগো দেখে যাও, এই যে আমাদের মিতা, আমাদের মিতা, দেখে যাও।
যে আমাদের মিতারই ছবি। মিতা, মিতা, আমার মিতা, মিতা। করিম মিয়া, এই ছবি অনেক বছর আগে কাঁচপুর ব্রিজের নিচে ওকে আমি অজ্ঞান অবস্থায় কুড়িয়ে পাই সাহেব। কিন্তু এটা এই তো আমার আশা, আমার কুড়িয়ে পাওয়া রত্ন। কিন্তু এক ট্রেন দুর্ঘটনায় করিম মিয়া, আপনার আশা আমার সন্তান, ও বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, ও বেঁচে আছে। আমার আশা বেঁচে আছে সাহেব, আমার আশা বেঁচে আছে। হ্যাঁ করিম মিয়া। কোথায় আমার আশা, কোথায়? করিম মিয়া, করিম মিয়া, আমি এক্ষুনি আপনার আশাকে নিয়ে আসছি। রাজিয়া, একটু খেয়াল রেখো। সাহেব মিতা, মিতা, আমার মিতা। সাহেব আপনি? তুই আমাকে সাহেব বলিস না। মিতা, আমার মিতা। মিতা? কোন মিতা? এ আপনি কি বলছেন? হ্যাঁ মা, অনেক বছর আগে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি হয়ে হারিয়ে যাওয়া তুই আমার মিতা। মাগো, তুই আমার কলিজা, তুই আমার জীবন, তুই আমার জীবন। কিন্তু এসব কথা আপনি জানেন কি করে? তোর পালক পিতা করিম মিয়ার কাছ থেকে। তাহলে 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 আমার বাবা বেঁচে আছেন? হ্যাঁ, তিনি আমার ওখানে মালির কাজ করতেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস গুনছেন। না না, এ কথা বলবেন না। আমার বাবার কাছে আমাকে নিয়ে চলুন। হ্যাঁ মা, তাড়াতাড়ি চল। আমি আমি চিঙ্কুকে নিয়ে আসছি। কিছু না চিঙ্কু, চলুন বাবা, চলুন। বাবা, বাবা, আমার বাবা, বাবা। আশা মা, আমার কোথায় চলে গিয়েছিলে আমাকে একা ছেড়ে? বাবা মা, ভালো হলো শেষ সময় তোর দেখা তো পেলাম। এমন কথা বলে না বাবা, এমন কথা বলে না। মা, বিদায় দে। সাহেব, আমার মানিককে আপনার হাতে সঁপে দেওয়ার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তোমার কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। আরে জীবনটা যে এক রহস্য, আর মৃত্যু যে বাস্তব। একদিন পর তোকে পেয়ে আমার মৃত্যুটা সহজ হয়ে গেল। বাবা, 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 বাবা।
শান্ত হয়ে যা মা, শান্ত হয়ে যা। কাঁদিস নে। ভাই সাহেব, আশা আপা আর চিঙ্কু এখনো ফেরেনি। জি না, আপনি কি বলতে পারেন ওনারা কোথায় গেছেন? উনারা কোথায় গেছেন তা তো বলে নাই। এই নাও, এবার তোমার রাজাকে চেক দিলাম। তুমি আমার রাজা কি খাবে? আমি তো তোমাকে দুটো তাল দিয়ে মাফ করে দেব। এই নাও, তোমার রাজাকে চেক দিলাম। বস মা, বস বস বস। বাবা, হ্যাঁ, কালই আমি চলে যাব। হাসপাতালে হয়তো সবাই আমার জন্য চিন্তা করছে। আহা, এটা কোনো কথা হলো মা? এতদিন পর হারানো মানিককে ফিরে পেয়েছি, যাকে মন ভরে দেখলাম না, মন ভরে কথা বললাম না। না মা, না। করিম মিয়া তোকে আপন মেয়ের মতো বড় করেছে, আর আমরা কি তোকে পরের কাজ করার জন্য হাসপাতালে যেতে দিতে পারি? মা, এখন সেবাই যে আমার ধর্ম হয়ে গেছে। আমি যদি চিঙ্কুকে নিয়ে ঘরে থাকি, তাহলে হয়তো সমাজের লোকেরা আমাদের মান মর্যাদার উপর কথা বলার সুযোগ পেয়ে যাবে। মান মর্যাদা? হ্যাঁ রে মা, মর্যাদা বোধ মানুষকে দুর্বল করে দেয়। এই মর্যাদা ভালো মানুষকে বরবাদ করেছে, মানুষকে নকল রূপ নিতে বাধ্য করেছে। কিন্তু বাবা, আমি যদি এখানে থাকি আর রীতা যদি জানতে পারে আমি তার আপন বোন, তাহলে 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 সে অনেক কষ্ট পাবে। একটা কথা জিজ্ঞেস করি মা, কি বাবা? তুই সোহেলকে চিনিস? না। মা, মানুষ মানুষের বাঁধন হয়তো ছিঁড়ে যায়, কিন্তু তার চিহ্ন থেকেই যায়। আমি কিছুই বুঝতে পারছি না বাবা। সেদিন তোর আলমারির ভেতর আমি সোহেলের ছবি দেখেছি। মা, তুই সোহেলকে চিনিস কি করে? বল মা, তুই বিনা সংকোচে বল। আমার পালক পিতা সোহেলদের বাড়িতে মালির কাজ করত। আমি ওখানেই ছোট থেকে বড় হয়েছি। সোহেল আমাকে ভালোবাসে, এ কথা জানতে পেরে তার মা আমার বাবাকে অপমান করে আর আমাদেরকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। হায় খোদা, একটি মেয়ের জীবন সুখী করতে যে অজান্তে অন্যজনের জীবন নষ্ট করে দিলাম। মা, তুই তোর অপরাধী বাবা মাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। কিন্তু মা, আমি আর তোকে যেতে দেব না। না বাবা, না। দুনিয়ার জন্য হারিয়ে যাওয়া আশা হারানোই থেকে যাক। মা, বাবা, আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, রিতাকে জানাবেন না যে আমি ওর বোন। কিন্তু কেন? রিতা যদি কোনোদিন আমার আর সোহেলের কথা জানতে পারে, তাহলে সে আত্মহত্যা করবে। বাবা, আমাকে কথা দিন, আপনারা রিতাকে বলবেন না আমি ওর বোন। তাই হবে। তাহলে তুই কালই চলে যাবি? হ্যাঁ মা। আশা আপা, রিতা, রিতা, রিতা। আশা আপা, চিঙ্কু কোথায়? কোথায় আমার চিঙ্কু? স্কুলে গেছে। ওকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। কোথায় ছিলেন এতদিন? এক দুর্ঘটনায় হারিয়ে যাওয়া আমার পিতার সন্ধান পেয়ে তার কাছে গিয়েছিলাম, কিন্তু আমি যাবার কিছুক্ষণের মধ্যে খোদা আমার পিতাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আপনজনকে হারানোর ব্যথা মানুষ জীবন ভর ভুলতে পারে না। অনেক বছর আগে আমার এক বোনকে হারানোর দুঃখ আমার পিতামাতা আজও ভুলতে পারেনি। রিতা, রিতা, রিতা।
আজ আপনি আমাকে এত আদর করছেন কেন? আপনার হাতের স্পর্শে মনে হয় যেন আমার আপন বোনের হাত। এতদিন আপনার সঙ্গে মিশে একটা মনের মিল হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আপনি তো আমার বোনের মতোই। ভাবি, 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 এসব কি হচ্ছে শুনে? আগে বসো, তারপর বলছি। বসলাম, এবার বলো। ভাবি, হ্যাঁ? কথাটা এমন যে আমার শরম করছে। কি? আমাকে শরম পেলে এ ঘরে আর কাকে বলবে শুনি? না ভাবি, বলো বলো বলো। কথাটা এমন যে জানো, আমি একজনকে না ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা, কি নাম তার? নাম, ওর নাম ইসলাম। ও তোমার সঙ্গে পড়ে? না 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 না, এক্সপোর্ট ইম্পোর্ট। এক্সপোর্ট? হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। ও আচ্ছা। যাও ভাবি, তুমি মামুনিকে আর ভাইয়াকে বুঝিয়ে বলো না। আমি, ওরে বাপরে বাপ, আমি পারবো না ভাই, এ কাজ আমার দ্বারা হবে না। প্লিজ না না, please। ছাড়ো না। হ্যাঁ, আচ্ছা বাবা, আচ্ছা হবে, ঠিক আছে। থ্যাংক ইউ মাই ডিয়ার ভাবি। আইন, বিচার ও ধর্ম বিষয়ক মন্ত্রী বিচারপতি A.K.M. নুরুল ইসলাম জনসাধারণের অধিকার উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণ কর্মসূচিকে সফল করে তুলতে সর্বস্তরের জনগণের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি আজ মানিকগঞ্জে সিংড়ার উপজেলার চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। নিন মা। পরে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদ রফিকে স্মৃতির উদ্দেশ্যে মা, রাখির হয়ে আপনাকে একটা কথা বলতে চাই। রাখির হয়ে এমন কি কথা? রাখি একটা ছেলেকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। ও, ছেলেটি কি করে? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। রাখি বলছিল আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে। রাখি যদি পছন্দ করে থাকে তাহলে আমাদের আপত্তি কি? হ্যাঁ, তবু তাড়াহুড়ো করা ভালো নয়। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার পরিণাম খারাপও হতে পারে। আপনারা যদি ছেলেকে দেখে নেন তাহলেই ভালো হয়। বৌমার কথাই ঠিক সোহেল। ছেলেটি কেমন, কোন বংশের, তার একটা চেহারা তো ভালো না। রূপ আর যৌবন নিয়ে আমি মাথা ঘামাই না। আমার টার্গেট দৌলত। এই দেখ, এরা দুই বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরটাকে ফিল্মে নামিয়ে দিয়ে নিচেটা তো চেহারা ভালোই। হ্যাঁ, নিচেরটা, এটার একটা ইতিহাস আছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় শিকার। এই শহরের সবচেয়ে ধনীর একমাত্র মেয়ে রীতা, যাকে ফাঁসানোর জন্য আমার নাম রেখেছিলাম ইসলাম। তোর একটা ভালো বিজনেস। দোস্তরা সিঙ্গেল কে লেখা? এটা আমার এখনকার শিকার, শিল্পপতি সোহেল চৌধুরীর একমাত্র বোন রাখি। তাই নাকি? হ্যাঁ। ওরে বাপ রে, এদিকে 4টা বাজে। কি করি? রাখি মা আমাকে ডেকেছেন দেখা করতে। তোরা আয় দোস্ত, আবার দেখা হবে। হ্যাঁ দোস্ত, এবার বিয়ে তো দাও করবি না? হ্যাঁ, অবশ্যই করবো। তোরা সবাই আসবি। হ্যাঁ, আসিস। হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু পেয়েছি। জানুয়ারিতে শিপমেন্ট হবে তো? ভাইয়া, নো প্রবলেম। এখন রাখি। হ্যাঁ, খোদা হাফেজ। ইসলাম আমার ভাই, হ্যালো হ্যালো। মামুনি আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। আপনি বসুন। তোমরা বসো, আমি আসছি। প্লিজ। রাখি আপনার সম্বন্ধে সবকিছু বলেছে। আমরা ভাবলাম সবকিছু ঠিক হয়ে যাবার আগে আপনার সঙ্গে পরিচয় হয়ে যাওয়া ভালো, তাই আপনাকে কষ্ট দিলাম। আরে না না, এতে কষ্টের কি আছে? ইটস অল রাইট। তোমার বাবা কি করেন? জি, আমি আমার বাবা মাকে অনেক আগে হারিয়েছি। আমার তো কেউ নেই। বাবার বিজনেস আমি নিজেই দেখাশোনা করি। ও, তা কিসের বিজনেস? এক্সপোর্ট ইম্পোর্টের। আপনাদের দোয়ায় ভালোভাবেই চলে যাচ্ছে। ভালো ভালো। ইসলাম হ্যাঁ, আমার ভাবি।
রীতা ভাবি বোমা ভাবি বোমা রাখি তুই পানি নিয়ে আয়। আচ্ছা। আমি ডাক্তারকে ফোন করছি। এই নিন টেলিফোন। রীতা কি হচ্ছে রীতা? রীতা এক্সকিউজ মি, মনে হচ্ছে ওনার শরীর অসুস্থ হয়ে যাওয়ায় আপনারা সবাই আমি যাই। হ্যালো ডাক্তার সাহেব, আপনি একটু তাড়াতাড়ি আসুন, আমার বৌমা মাথা ঘুরে পড়ে রীতা, গেছে। রীতা কি হয়েছে রীতা? এই নাও পানি। রীতা আচ্ছা, ভাবি ভাবি না না কিছু হয়নি। কি হয়েছে বৌমা? না মা, এমনি একটু মাথা ঘুরে গিয়েছিল। আমার কথা তুমি বিশ্বাস করো রাখি। এসব কি বলছো ভাবি? হ্যাঁ রাখি, তোমার কাছে হাত জোর করে বলছি, ওই ছেলেকে তুমি বিয়ে করো না। কিন্তু কেন ভাবি? হঠাৎ তুমি এই বিয়েতে অমত করছো কেন ভাবি? রীতা, রাখির বিয়ের প্রস্তাব তুমি দিয়েছো, এখন অমত করছো কেন? মানে ছেলেটিকে আমার ভালো মনে হয়নি। ভাবি তুমি যাই বলো, আমি ইসলামকে ভালোভাবেই জানি। জানাজানির মধ্যেও পার্থক্য থাকে বোন। সেদিন তাকে দেখেই আমার মাথা ঘুরেছিল। আমার মনে হয় সে কোনো হুন্ডা বদমাস। লোকটাকে না জেনে কিভাবে বলতে পারলে সে চরিত্রহীন? কখনো কখনো মানুষকে দেখেই বোঝা যায় সে কেমন। ওই ছেলের সাথে রাখির বিয়ে আমি কিছুতেই হতে দেব না। বৌমা, এখনো সে অধিকার আমি তোমাকে দেইনি। আমি এ ঘরের মালিক, এখনো বেঁচে আছি। এখানে তাই হবে যা আমি বলবো। কিন্তু মা, দেখো রীতা, রাখির বিয়ের কথা পাকা হয়ে গেছে, আমি কাঠ ছাপাতে দিয়ে এসছি। ইসলাম আমি বুঝতে পারছি না, আমার ভাবি আমাদের বিয়েতে অমত করছে কেন? কিন্তু তোমার মা ভাইয়া ওরা রাজি তো? ওরা তো তোমার পক্ষে। তাহলেও কিছু না, তোমার ভাবিকে আমি সব বুঝিয়ে দেব। রিয়েলি? ইয়েস ডার্লিং। হ্যালো, কে? রীতা, চিনতে পেরেছো? আমি ইসলাম। চুপ হয়ে গেলে যে? তুমি তো জানো তোমার ননদির সাথে আজ সন্ধ্যায় আমার বিয়ে হতে যাচ্ছে। এ বিয়ে বানচাল করার যদি কোনো চেষ্টা তুমি করো, তাহলে তোমার দাম্পত্য জীবন ধুলায় মিশে যাবে। অতএব যা হতে যাচ্ছে চোখ কান বন্ধ রেখে দেখে যাও। হ্যাঁ, মাই সুইট ডার্লিং। ওকে? আশার ছবি। মা, আজ সন্ধ্যায় রাখির বিয়ে, তাই যাবার পথে তোর সঙ্গে দেখা করে গেল। খুব ভালো করেছো বাবা। আশা, এখন তোকে না দেখলে আমাদের কিছুই ভালো লাগে না মা। তুইও না হয় আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে চল। না মা, আমি যাব না। আম্মু চলো না, নানুর সাথে বিয়ে বাড়িতে যাই, কত মজা হবে তাই না? না বাবা, আমাদের সেখানে যাওয়া উচিত হবে না। বাবা, সেখানে গেলে এত বছরের গোপন রাখা কথা হয়তো প্রকাশ পেয়ে যেতে পারে। সোহেল যেদিন জানতে পারলো আমি নির্দোষ, সেদিন তিনি আমার কাছে ক্ষমা চাইতে এখানে এসেছিলেন। তখন আমি তাকে বলেছিলাম রিতাকে সুখী রাখতে, আর কথা নিয়েছিলাম আমার সঙ্গে দেখা না করতে। তাই ওখানে যাওয়া আমার উচিত হবে না। অজান্তে আমাদের দ্বারা কি ভুল হয়ে গেল। একজনের সুখের পরশ দিতে গিয়ে আরেকজনের জীবনকে আগুনের সমুদ্রে ফেলে দিলাম। এ কথা বলবেন না বাবা, আমার বোনের সুখই আমার সুখ। ধিক্কার তোর উপর রীতা, পাপের সমুদ্রে তুই সুখের তরি বেয়ে চলেছিস। তোর বোনের ভালোবাসা তুই ছিনিয়ে নিয়েছিস, আর সে তোর কলঙ্ক নিজের মাথায় নিয়েছে।
মা হয়ে তুই নিজের সন্তানকে অস্বীকার করেছিস। ননদিনের জীবন নষ্ট হতে চলেছে। তুই বাঁচার যোগ্য নস। রীতা, তোর বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। হ্যাঁ, আমার বাঁচার কোনো অধিকার নেই, আমার বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। হ্যালো, সালমা ক্লিনিক। হ্যালো, সিস্টার আশা আছেন? হ্যাঁ বলুন, আমি আশা বলছি। সিস্টার, আপনি তাড়াতাড়ি চিঙ্কুকে নিয়ে রাখির বিয়েতে চলে আসুন। কিন্তু আপনি দেরি করবেন না, তা না হলে আমাদের দূরত্ব অনেক বেড়ে যাবে। কিন্তু আপনি আপনি কি বলছেন? আমি বলছি আমি আপনার ছোট বোন রীতা। রীতা, রীতা বোন আমার। হ্যালো, হ্যালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমান। কি হয়েছে মা? কি হয়েছে? খুলে বল। না বাবা, এই বিয়ে হতে পারে না। আমার নির্দোষ জনদিনের জীবন নিয়ে খেলতে আমি দেব না, দেব না। কি পাগলের মতো কথাবার্তা বলছো? জানো তো আমাদের মান সম্মান জড়িত এখানে। বিয়ে সাহেব, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো কিছু বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি। ও একটা বদমাশ, একটা লম্পট। ও আমার জীবন নষ্ট করেছে, এখন আমার নির্দোষ ননদিনের জীবন নষ্ট করতে যাচ্ছে। এই বিয়ে বন্ধ করো, এই বিয়ে বন্ধ করো বাবা, এই বিয়ে বন্ধ করো। কিন্তু এসব কথা আগে বলনি কেন? আগে বলতে পারিনি বলে আজ আমি এই পাপিষ্ঠ জীবনটাকে বিষ দিয়ে শেষ করে দিয়েছি। মারে, তুই কি করলি মা? বাবা, এতদিন আমি তোমার সঙ্গে অভিনয় করেছি। রীতা, 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 আমার রীতা। আজ আমি সব কথা খুলে বলবো। ওই লম্পটটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আর আশা আপার কাছে পালিত চিঙ্কু আমার ভুলের পরিণাম। শেষ করে দাও।
শেষ করে ফেলবো। বদমাশ! কি হয়েছে রীতা, কি হয়েছে? মানে তোর বোন বিষ খেয়েছে। রীতা, রীতা বোন আমার, এ তুই কি করলি? আপা, তুমি সময় মতো এসে গেছো। আমার মধ্যে এখন আর কোনো কষ্ট নেই আপা। এ কি বলছো? হ্যাঁ সোহেল, আশা আমার হারিয়ে যাওয়া বোন রীতা, বোন আমার, এ তুই কি করলি? বাবা তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার ব্যবস্থা করো। না আপা, আমার পাপের ফল আমাকে ভোগ করতে দাও। আমার সুখের জন্য তুমি তোমার সুখ জলাঞ্জলি দিও। এবার এবার আমাকে বিদায় দাও। না বোন না, আমি তোকে মরতে দেব না, কিছুতেই না। আপা, ওগো, তোমার কাছে আমি কিছু চাইবো। বলো, বলো দেবে। বলো এটা, বলো। আমি আমি আমার বোনের হাত তোমার হাতে, তোমার হাতে চিঙ্কু, আমার চিঙ্কু, আয় বাবা, বাবা আয়, বাবা আয়, আমার কাছে আয়। যাও রানু, মায়ের কাছে যাও। আমার চিঙ্কু, একবার আমাকে মা বলে ডাক, একবার মা বলে ডাক। হ্যাঁ চিঙ্কু, ডাকো, উনি তোমার মা, উনি তোমার মা, মা বলে ডাকো। মা, চিঙ্কু, আমার চিঙ্কু, চিঙ্কু, চিঙ্কু। রীতা, 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 রীতা,